আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন। আমাদের প্রচণ্ড তুষারপাত হয়ে গেল। জীবনযাত্রা এখনও স্বাভাবিক হয়নি। চারপাশে শুধু বরফ আর বরফ। আমি এটা নিয়ে কথা বলবো না। আমি কথা বলবো যে পাবলিক চার্জ জিনিসটা নিয়ে। বর্তমানে এটা নিয়ে খুব বেশি আলোচনা হচ্ছে। যেহেতু ৭৫টা দেশের যে ভিসা প্রসেসিং যেটা বন্ধ আছে, এর মধ্যে বাংলাদেশও রয়েছে। ওরা বলেছে যে কারা পাবলিক বেনিফিট নেয় ওরা এটা চেক করবে। সো এই যে পাবলিক চার্জ বা কি কি বেনিফিট নিলে সেটা পাবলিক চার্জের অন্তর্ভুক্ত এবং কোনটা হবে না সেটা নিয়ে একটু কথা বলবো। আশা করি আপনারা একটা ভালো ইনফরমেশান পাবেন। আপনারা দেখতেই পাচ্ছেন যে চারপাশে শুধু বরফ আর বরফ। ওরা শুধু রাস্তার অংশটুকু পরিষ্কার করে দিয়েছে। আমি সেই দৃশ্য দেখানোর পাশাপাশি আপনাদের সাথে কথা বলবো। আশা করি আপনারা এনজয় করবেন। আমেরিকায় পাবলিক চার্জ এই ধারণাটা অনেক পুরানো। 1882 সালে তারা এটা সিদ্ধান্ত নেয় যে যারা আমেরিকায় এসে ভবিষ্যতে রাষ্ট্রের উপর নির্ভরশীল হয়ে পড়ে এরকম লোকদের তারা অভিবাসনে বাধা দিবে। পরবর্তীতে এটা ক্লিনটনের সময় তারা নীতি হিসাবে প্রকাশ করে এবং এক একটা সরকারের সময় দেখা যায় এটা পরিবর্তিত হচ্ছে। কখনো সেটা কঠোর হচ্ছে, কখনো সেটা একটু শিথিল করা হচ্ছে। আমেরিকায় অভিবাসী হওয়ার পর যারা এই পাবলিক চার্জ বা সরকারি সুবিধাগুলো নেয় তাদের অভিবাসনের সমস্যা হতে পারে বা তাদের যে ভবিষ্যতে যারা নাগরিক হবে সেই নাগরিকত্ব পেতে বা তাদের পরিবারের অন্যদেরকে আমেরিকায় নিয়ে আসতে কিন্তু কঠিন সমস্যার তাদের এখন মুখোমুখি হতে হচ্ছে বা ভবিষ্যতে হতে হবে। সো কোন জিনিসগুলো পাবলিক চার্জ হিসাবে গণ্য করা হয় চলুন একটু দেখি। আমি আপনাদেরকে ৫টা উদাহরণ দিচ্ছি যেটা সাধারণত পাবলিক চার্জ হিসেবে গণ্য করা হয়। সেটা হচ্ছে কেউ যদি কাজ করতে অক্ষম হয়ে যায়, সে দেখায় যে আমি ফিজিক্যালি অক্ষম, আমি কাজ করতে পারছি না, তখন সরকার তাদেরকে সুযোগ সুবিধা দেয় বা নগদ টাকা পয়সা দেয়। এটা হতে পারে বয়স্ক কোনো ব্যক্তি, সে কাজ করতে পারছে না, সে সরকারের কাছ থেকে টাকা নিচ্ছে সেটা। তারপর অনেক সময় কিছু সময়ের জন্য বা ফিনান্সিয়ালি অক্ষম অনেক পরিবার কিছু সময়ের জন্য তারা নগদ সহায়তা নেয়। নগদ আর্থিক সহায়তা যদি নেন সরকারের কাছ থেকে, এগুলা পাবলিক চার্জ হিসাবে গণ্য করা হয়। বা অনেক সময় দেখা যায় যে আপনার সরকারের বাইরেও অর্থাৎ ফেডারেল গভর্নমেন্টের বাইরেও যে স্টেটে বসবাস করে সেই স্টেট থেকে কিন্তু অনেক সুবিধা নেয়, নগদ সহায়তা নেয়। সবগুলা স্টেটে এটা সুযোগ সুবিধাটা না থাকলেও কোনো স্টেটে হয়তো এটা বেশি, কোনো স্টেটে হয়তো কম। অনেকেই যেই স্টেটে এই সুযোগ সুবিধা বেশি সেই স্টেটে থাকতে পছন্দ করে, তারা দেখা যায় ওই স্টেট থেকে এই সুযোগ সুবিধাগুলো নিয়ে থাকে। এর বাইরে হচ্ছে যে আপনার স্ন্যাপ বা খাদ্য বেনিফিট নেই। আপনার দেখা যায় যে প্রতি মাসে মাসে তাদের একটা কার্ড থাকে, সেই কার্ড থেকে তারা বাজার করে বা নগদ তারা বাজার করতে পারে খাবার বা সংসার চালানোর জন্য যে খাবারগুলো দরকার তারা সেটা গ্রোসারি শপ থেকে কিনে নিয়ে আসে, প্রতি মাসে মাসে তাদের টাকা চলে আসে। এটা একটা। আরেকটা জিনিস হচ্ছে যে হাউজিং, অনেক সময় সরকার থেকে বসবাস করার জন্য যাদের দেখা যায় ইনকাম নাই, সে হয়তো বাড়ি কিনতে পারবে না বা বাড়ি ভাড়া দিতে পারবে না, তখন সরকার থেকে সে বাড়ি নেয়। সরকারের অনেকগুলো বাড়ি রয়েছে, তারা তাদেরকে খুব কম মূল্যে বা খুব কম খরচে তাদেরকে থাকতে দেয়। এই যে সরকারি বাসা নেওয়া বা সরকারি আবাসন সহায়তা নিয়ে এটা নেয়। এই জিনিসগুলো যারা নেয় তাদের যেই সুবিধাগুলো যেহেতু সরকারের কাছ থেকে নিল, এইগুলা সাধারণত পাবলিক চার্জ হিসাবে গণ্য করা হয়। এর বাইরেও আরও অনেক সরকারি সুযোগ সুবিধা রয়েছে, বিশেষ করে মেডিকেল যে সুযোগ সুবিধা, অর্থাৎ অনেকেই যে মেডিকেড বা মেডিকেয়ারটা নেয় বা সরকারি যেই আপনার চিকিৎসার জন্য যে সহায়তাটা নেয় সেটা সাধারণত পাবলিক চার্জ হিসাবে গণ্য করা হতো না। বা অনেক সময় যে পুষ্টি সহায়তা বাচ্চাদের যে স্কুলে যে ফ্রি মিলের যে ব্যবস্থা, বা অনেক সময় যেটা হয় যে সামারে যখন স্কুল বন্ধ থাকে তখন কিন্তু বাচ্চাদের বাসায় খাওয়ার জন্য তারা একটা চেক পাঠিয়ে দেয়। এটা আগে পাবলিক চার্জ হিসাবে গণ্য করা হতো না। এখন এই নীতিগুলাতেও হয়তো পরিবর্তন আনা হচ্ছে বা তারা হয়তো পরিবর্তন আনবে যে এগুলাকেও পাবলিক চার্জের মধ্যে ইনক্লুড করা যায় কি না। অর্থাৎ আপনি এই জায়গাটায় এসে সরকারি কোন কোন সুবিধা নিতে পারবেন, কোনটা নিতে পারবেন না, কোনটা পাবলিক চার্জ হিসাবে ধরা হবে, তারা এই নিয়ম কানুনগুলোর মধ্যেও আমূল পরিবর্তন আনতে চাচ্ছে। ফলে এখন লোকজন একটা কনফিউশনের মধ্যে পড়ে গিয়েছে যে সে আসলে কোন কোন বেনিফিট নিতে পারবে বা কোনটা নিতে পারবে না, কোনটা নিলে তার ভবিষ্যতে তার যে অভিবাসনে সেটাতে ইম্প্যাক্ট
পড়বে। ফলে অনেক সময় লয়ার বা ওনারা সাজেশন দিয়ে থাকে যদি আপনি দেশ থেকে কাউকে আনতে যাচ্ছেন আপনার ফ্যামিলি বা কোনো হয়তো পরিবার বা পরিবারের সদস্য পেন্ডিং অবস্থায় আছে, আপনি তাদেরকে নিয়ে আসবেন, তখন এই সুযোগ সুবিধা নেওয়াটা বা আপনি যদি নিয়েও থাকেন সেটা স্টপ করে দিতে। কারণ তারা কিন্তু এই জিনিসটা চেক করবে। এই যে ৭৫টা দেশ যাদের ইমিগ্রেশন প্রসেসিং তারা বন্ধ করে রেখেছে, তারা কিন্তু যাদের পরিবারের মাধ্যমে তারা আসতে চাচ্ছে তাদেরকেও কিন্তু তারা চেক করে দেখবে যে তারা আসার পর তারা সরকারি সুযোগ সুবিধা নিয়েছে কিনা বা তাদের যে পাবলিক চার্জ সেটা এর মধ্যে তারা ইনক্লুড কিনা। এর মাধ্যমে তারা যাচাই করে দেখবে যে ভবিষ্যতে যারা আসবে তাদের মাধ্যমে যারা আসতে চাচ্ছে তারাও এই সুযোগ সুবিধাটা নিতে পারে কিনা। যদি তারা মনে করে যে তারা নিতে পারে, তাদের হয়তো অভিবাসনে তারা বাধা দিতে পারে বা তাদের আবেদন তারা মঞ্জুর নাও করতে পারে। ফলে আপনারা এই জিনিসগুলায় সচেতন থাকবেন। যেহেতু পাবলিক চার্জ নিয়ে অনেক কথা হচ্ছে বা সরকারি এই সুযোগ সুবিধাটা নিয়ে কথা হচ্ছে, যে ভাবলাম এটা নিয়ে আপনাদের সাথে একটু বেসিক যে জিনিসগুলো সেটা শেয়ার করি। আপনারা যারা আমেরিকায় স্টুডেন্ট অবস্থায় বর্তমানে আছেন, যারা ভবিষ্যতে আমেরিকায় অভিবাসী হতে চান, তাদের অবশ্যই এই জিনিসগুলো খেয়াল রাখা উচিত যেন আপনার যে রুলস অ্যান্ড রেগুলেশন, ভিসার যে রুলস অ্যান্ড রেগুলেশন সেটা অবশ্যই মেনে চলার চেষ্টা করবেন। অনেকেই অনেক ভুল করেছে, সেটা হচ্ছে স্টুডেন্ট হিসাবে আসার পর পড়ালেখা না করে অনেকেই ভুল পথে যে অ্যাসাইলাম ক্লেম করেছে। এই জিনিসগুলো করবেন না। আপনি হয়তো পড়ালেখা করার পর যদি ভালো চাকরি পান, ইজিলি এই জায়গাটায় সেটেল হতে পারবেন। কিন্তু পড়ালেখা যদি ভালো করে না করেন, তাহলে কিন্তু আপনার যে স্বপ্ন সেটা সফল হবে না। বা এখানে আসার পর যদি আপনার ইচ্ছে থাকে যে সরকারি বেনিফিট বা এই সুযোগ সুবিধাগুলো নেওয়া, সেটা নেওয়ার ইচ্ছে থাকলে তাহলেও কিন্তু আপনার এই ভবিষ্যতের যে স্বপ্ন সেটা সফল হবে না। কারণ ওরা আপনাদেরকে নিয়ে আসছে এই জায়গায়, আপনি কাজ করবেন, আপনি ট্যাক্স দেবেন, সরকারের যেই ট্যাক্স পেয়ার হিসাবে আপনি একজন অর্থাৎ গুরুত্বপূর্ণ অবদান রাখবেন উন্নয়নে। সেটার জন্য আপনি যদি এই জায়গাটায় ইন্টেনশন থাকে যে বেনিফিট নেওয়া, তাহলে কিন্তু তারা এই ভবিষ্যতে এই জিনিসটা আরও শিথিল করে দিবে বা সীমিত করে দিবে। এখন এই যে পাবলিক চার্জ সেটার যে সীমারেখা সেটা কোন পর্যন্ত বাড়ানো হবে বা এটা কোন কোন জিনিসগুলো যে পাবলিক চার্জের মধ্যে ওরা ফেলবে, কোনটা ফেলবে না, সেটাই হচ্ছে এখন আলোচনার বিষয়। আমাদের এখানে দেখুন স্নোফল হওয়ার পর বা স্নোস্টর্ম হওয়ার পর এখন খুব রৌদ্রোজ্জ্বল দিন, কিন্তু বাইরে টেম্পারেচার মাইনাস, আজকে হচ্ছে -20 ডিগ্রি, রৌদ্রোজ্জ্বল দিন যদিও, কিন্তু খুবই ঠান্ডা বাইরে। ফলে এখনও বাচ্চাদের স্কুল দেখা যায় যে অনলাইনে চলছে, এখনও পুরোপুরি চালু হয় নাই। বা অনেকেই ওয়ার্ক ফ্রম হোম, বাসায় বসে কাজ করার চেষ্টা করছে, যেহেতু রাস্তা গাড়ি চালানো এই সময়টায় খুবই ডিফিকাল্ট। কিন্তু দেখতে খুব সুন্দর মনে হচ্ছিল রৌদ্রোজ্জ্বল দিন, এই যে বরফের যে শুভ্র সাদা দৃশ্য সেটা কিন্তু দেখতে ভালো লাগছিল। আজ এই পর্যন্তই। আশা করি আপনাদের সাথে যে ইনফরমেশনগুলো শেয়ার করেছি সেটা আপনাদের কাজে লাগবে, এবং অন্যান্য ব্লগ দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।